নমস্কার। কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সিংহাসনের মহাসংগ্রাম অবশেষে শুরু হয়ে গেল, অর্থাৎ আগামীকাল থেকেই ভোট শুরু। প্রথম দফার ভোট, সেই প্রথম দফার ভোট এ রাজ্যে দুটি আসনে ভোট, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই দুটি আসনে ভোট এবং সেই দুটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ রাজ্যের ভোট পর্ব শুরু হচ্ছে এই দুটি আসন থেকেই, এই দুটি জায়গা থেকেই। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমার দুই প্রতিনিধি। কোচবিহার থেকে রয়েছেন প্রতিনিধি প্রবীর কুণ্ডু এবং ওর সঙ্গে সুজয় পাল রয়েছেন আলিপুরদুয়ার থেকে। ঠিক গ্রাউন্ড জিরোর এই মুহূর্তে ভোটের আগের দিন সন্ধ্যের ছবিটা কি, তাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে এক নজরে একবার দেখে নেওয়া যাক এই দুটি আসনের ছবি। প্রথমে কোচবিহার আসনের ছবিটা একবার দেখে নেওয়া যাক। মোট ভোটার 18,10,660, পুরুষ ভোটার সেখানে 9,41,000। মোট ভোট গ্রহণ কেন্দ্র 2010। মোট ভোটকর্মী 8,040, অর্থাৎ 8,040 জন ভোটকর্মী কাজ করবেন আগামীকাল। 600-রও বেশি বুথ স্পর্শকাতর। 44 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে কোচবিহারে আগামীকালের এই ভোট পর্বের জন্য। 1060টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এবার একবার দেখে নেওয়া যাক লড়াই কাদের মধ্যে, অর্থাৎ প্রার্থী কারা। কোচবিহারের এই 4 জন প্রার্থী যাদের লড়াই, অর্থাৎ জনাদেশ এই 4 জনের যে কোনো একজনের জন্য যাবে। তৃণমূলের পরেশ অধিকারী, ইয়া রায়চৌধুরী কংগ্রেসের, গোবিন্দ রায় ফরওয়ার্ড ব্লক এবং বিজেপি নিশীথ প্রামাণিক। এই 4 জনের মধ্যে যে কোনো একজনের জন্যই ইভিএম এর বোতাম টিপবেন আগামীকাল কোচবিহারবাসী। সরাসরি এই মুহূর্তে কোচবিহার থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি কুণ্ডু প্রবীর। আগামীকাল ভোট, আগামীকাল সকাল থেকে ভোটের লাইনে দাঁড়াবেন কোচবিহারবাসী। তার আগে আজকের এই মুহূর্তে ছবিটা তোমার মাধ্যমে একবার জেনে নিতে চাইব, কতটা উত্তেজনার পারদ চড়ছে, কিভাবে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছেন এবং সাধারণ মানুষ তারা কি বলছেন, কতটা আশ্বস্ত, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে বলে মনে করছে তারা। রাজনৈতিক যে পারদ তা কিন্তু বাড়ছেই। রাত পোহালেই নির্বাচন এবং এই মুহূর্তে সার্কিট হাউসের সামনে আমরা রয়েছি এবং সার্কিট হাউসের ভেতরে এই মুহূর্তে বিবেক দুবে তার সঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করছে বিজেপি এবং এই মুহূর্তে তারা আলোচনা করছেন। বিজেপির বেশ কিছু অভিযোগ রয়েছে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের একাধিক অভিযোগ যে মূলত যেই সমস্ত বুথে স্পর্শকাতর যে বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন সেই সমস্ত বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করছে। এবং সে কারণে বিজেপির প্রতিনিধি দল, 3 জনের প্রতিনিধি দল তারা গিয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি এই মুহূর্তে রয়েছেন ভেতরে এবং তারা মূলত এই দাবি জানাচ্ছেন। কংগ্রেস দলের প্রতিনিধি দল তারা গিয়েছে এই মুহূর্তে কথা বলতে, এর আগে বামফ্রন্টের প্রতিনিধি দল তারা কথা বলে গিয়েছেন। মোট কথা এই মুহূর্তে সার্কিট হাউসের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দল মূলত রাজ্য সরকারের বিরুদ্ধে যে বিরোধী শাসক বিরোধী যে দলগুলো রয়েছে সেই দলের প্রতিনিধিরা তারা গিয়ে বারংবার অভিযোগ জানাচ্ছে এই মুহূর্তে যে বিবেক দুবের কাছে এবং প্রশাসনের যে কর্তারা রয়েছেন। মূলত আজকে পুলিশ প্রশাসনের সঙ্গে পুলিশের স্পেশাল যে আধিকারিক বিবেক দুবে এসেছেন, স্পেশাল পর্যবেক্ষক, তার সঙ্গে মূলত প্রশাসনের আলোচনা ছিল যাতে সুষ্ঠুভাবে এই নির্বাচনটা হয় কোচবিহার কেন্দ্রে। তার কারণ এবার একবার আলিপুরদুয়ারের ছবিটা দেখে নেওয়া যাক। ধন্যবাদ প্রবীর। কোচবিহারের সামগ্রিক ছবিটা এক নজরে দেখে নিলাম। এবার আলিপুরদুয়ারের ছবি রয়েছেন আমাদের সঙ্গে সুজয় পাল। সুজয়ের সঙ্গে কথা বলার আগে সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক এই আলিপুরদুয়ার আসনের পুরো বিষয়টি সংক্ষেপে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একবার দেখে নেওয়া যাক। অর্থাৎ মোট ভোটার কতজন রয়েছেন। মোট ভোটার রয়েছেন 16,43,616 জন। পুরুষ ভোটার কজন রয়েছেন, কজনই বা মহিলা ভোটার, তৃতীয় লিঙ্গের ভোটার কজন দেখে নিয়ে এক নজরে। পুরুষ ভোটার 8,31,717, মহিলা ভোটার 8,11,876 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 23 জন। বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার রয়েছেন 6,985 জন এবং মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1,834টি। মোট ভোটকর্মী 5,300 জন, অর্থাৎ 5,300 জন ভোটকর্মী কাজ করবেন এই ভোট গ্রহণ কেন্দ্রগুলোয়। তার মধ্যে থেকে 544টি বুথ স্পর্শকাতর
বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, এবং 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে আলিপুরদুয়ারে। মাইক্রো অবজারভার 409। এক নজরে দেখে নেওয়া যাক কাল লড়াই কাদের মধ্যে, অর্থাৎ ইভিএমে কার জন্য থাকবে জনাদেশ। এই চারজনের মধ্যে লড়াই দশরথ তীরকে, তৃণমূলের দশরথ তীরকে এবং মোহনলাল বসুমতা কংগ্রেসের মিলি ওরাও, বামেদের মিলি ওরাও এবং জন বাল্লা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এই চারজনের যে কোনো একজনের জন্য আগামীকাল ইভিএম এর বোতাম টেপা শুরু করবেন আলিপুরদুয়ারের যারা রয়েছেন। আলিপুরদুয়ার আসনের মধ্যে যে ভোটাররা রয়েছেন, সুজয়ের সঙ্গে একবার কথা বলে নিই। সুজয়, এই মুহূর্তে একবার তোমার কাছ থেকে জেনে নিতে চাইবো, রাত পোহালেই যেখানে ভোট তার আগে আলিপুরদুয়ারবাসী তারা কি বলছেন এবং কতটা নজরে আসছে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা বা সক্রিয়তা, কতটা নজরে আসছে, সব মিলিয়ে এই মুহূর্তের ছবি। দেখো, একেবারে আর 12 ঘন্টাও বাকি নেই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে। তার মধ্যে যথেষ্ট উত্তেজনার পারদ বা ভোটের যে উত্তাপ তা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এই আলিপুরদুয়ার কেন্দ্রে। তার কারণ এখানে হাড্ডাহাড্ডি লড়াই মূলত বলতে গেলে তৃণমূল এবং বিজেপির মধ্যে। তার কারণ এখানে একদিকে যেমন জন বার্লা রয়েছেন এবং অন্যদিকে রয়েছেন দশরথ তীরকে। এই দুজনের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াইটি চলবে এবং এখানে আগামীকালই তাদের ভাগ্য নির্ধারণ বা ভোটাররা যে এই কেন্দ্রের মোট যে 16,42,285 জন ভোটার রয়েছে তারা এই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। এবং তুমি যেটা বলছিলে নিরাপত্তার বিষয়টি, অবশ্যই এই আলিপুরদুয়ার কেন্দ্র ভৌগোলিকভাবে ঠিক এমন জায়গায় অবস্থিত, তার কারণ একদিকে যেমন ভুটান সীমান্ত রয়েছে, অন্যদিকে অসম সীমান্ত রয়েছে। এই দুটি জায়গা থেকে যাতে কোনো রকম বহিরাগত কেউ এসে কোনো রকমভাবে অশান্তি সৃষ্টি না করতে পারে সেজন্য পুলিশ যথেষ্টভাবে তৎপর রয়েছে এবং মোট 12টি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে যে দুটি সীমান্ত এলাকার কথা বললাম, এই জায়গাতে বাড়তি নজর রয়েছে পুলিশের, এবং পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও বলা হয়েছে তারাও যেন পুলিশের সঙ্গে সমান্তরালভাবে পুলিশকে সাহায্য করে এই নাকা চেকিংগুলোতে। এবং 8 দিন আগে, নির্বাচনের 8 দিন আগে থেকেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী এসেছে। মোট 8টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই কেন্দ্রে আনা হয়েছে এবং তারা একদম গ্রামের ভেতরে বা যে গ্রাম বা চা বাগানের যে ভেতরে সেইখানে গিয়ে কিন্তু তারা টহল দিয়েছেন বলে সাধারণ গ্রামবাসীরা জানাচ্ছেন এবং তারা যথেষ্ট সন্তুষ্ট। কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের যা ভূমিকা রয়েছে তারা যথেষ্ট সন্তুষ্ট এবং তারাও আশা করছেন একটি আসন, এই আলিপুরদুয়ার আসন, এবং যেখানে ভোট এবং সেই ভোটের আগে অর্থাৎ 12 ঘন্টা প্রায় রয়েছে সময় এখন। এই মুহূর্তে আলিপুরদুয়ারবাসী তারা কি ভাবছেন জানাচ্ছিলেন সুজয় পাল আমাদের প্রতিনিধি, এবং আমাদের সঙ্গে প্রবীর কুণ্ডু আমাদের সঙ্গে কোচবিহার থেকে ছিলেন, কোচবিহারের পরিস্থিতি জানাচ্ছিলেন। একদিকে যেমন ভোটের জন্য একটা চাপা টেনশন যে আগামীকাল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এই দুটি আসনের ভোটাররা তারা ভোট দেবেন, তারই পাশাপাশি ভোটের প্রচার চলছে, রাজনৈতিক নেতা নেত্রী তাদের প্রচার চলছে। ঠিক সেরকমই একটি প্রচারের ছবি এই মুহূর্তে একবার দেখে নেওয়া যাক। যখন প্রচারে গিয়েছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এবং সরাসরি যেখান থেকে ঠিক আগের কয়েকটা প্রচার সভার মতোই মোদী সরকারকেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন? ভারতবর্ষে এবার সরকার কে গঠন করবে বলুন তো? তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবে। ভারত সরকার বদলাবে কে? তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষের সরকার করতে এগিয়ে যাবে কে? তৃণমূল কংগ্রেস। দিল্লিকে বদলাবে কে? তৃণমূল কংগ্রেস। মোদীকে হাঁটাবে কে? তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে নতুন সরকার গঠন করবে কে? তৃণমূল কংগ্রেস। আপনারা মোদী বাবুকে সরাতে চান? জোরে বলুন চাই। তো মোদীকে সরাতে গেলে কে সরাবে? তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল। আমরা চাই 42-এ 42। ए भाईरा 42 में 42 होगा कि नहीं? 42 में 42 होगा कि नहीं? 42 चाहिए। अगर दिल्ली चाहिए तो मां बोलेना 42টা চাই। তবে এই সভাস্থলে পৌঁছানোর আগে হয়ে গেল চপার বিটবাট, অর্থাৎ শিলিগুড়ি থেকে চোপড়া যখন চপারে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তখন এই রাস্তা যেতে আকাশপথে 15 মিনিট সময় লাগার কথা কিন্তু লাগলো 55 মিনিট, অর্থাৎ 40 মিনিট বেশি সময় লাগলো। কেন? তা নিয়ে প্রশ্ন তো উঠছেই, এবং প্রশ্ন উঠছে নিরাপত্তার গাফিলতি নিয়ে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান সেক্ষেত্রে এরকম গাফিলতি হলো কিভাবে, উঠছে প্রশ্ন। মাঝ আকাশে দিশাহীন ঘুরপাক, পথ হারালো মুখ্যমন্ত্রীর কপ্টার। 15 মিনিটের আকাশপথ পেরোতে 55 মিনিট। বুধবার 12টা 57 মিনিটে শিলিগুড়ি থেকে রওনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার।
গন্তব্য উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়া স্কুল মাঠ। আকাশপথে দূরত্ব মেরে কেটে 12 থেকে 15 মিনিটের, কিন্তু সেই 15 মিনিটের আকাশপথ বেরোতেই লেগে গেল প্রায় 55 মিনিট। আমাদের আসলে রাস্তাটা ভুল হয়ে গেছিল, আসার কথা 22 মিনিটে, প্রায় 55 মিনিট আমাদের জায়গা খুঁজতে হয়েছে, ফলে একটু আসতে লেট হয়ে গেছে। কেন দেরি হলো চোপড়ার সভায় পৌঁছতে? 20 মিনিট পরে বোঝা যায়, আমরা বুঝতে পারি, যারা আমরা যাত্রী ছিলাম, আমরা 3 জন, আমি চিফ মিনিস্টার এবং আরেক সিকিউরিটি অফিসার, তখন আমরা বুঝতে পারি যে সম্ভবত কোনো বিভ্রাট ঘটেছে। দেখা যায় যে কপ্টার কিন্তু ঘুরপাক খাচ্ছে আকাশের মধ্যে। আধ ঘন্টা কেটে যাওয়ার পরও কপ্টার কিন্তু ব্রিজিং এর জায়গা খুঁজে পায় না। চোপড়ার এই জায়গাটা পাশেই বাংলাদেশ, একটা সন্দেহ হয় যে বাংলাদেশে যেন কপ্টার না ঢুকে পড়ে, কিন্তু বাংলাদেশে কপ্টার ঢোকেনি। আমার ধারণা কপ্টার বিহারের ভেতরে চলে গিয়েছিল। বিহারের ভেতরে চলে যাওয়ার পর 50 মিনিট পর, নির্ধারিত সময় 50 মিনিট পর কপ্টার চোপড়ায় নিরাপদে ল্যান্ড করে। পথ হারানোর কারণ পাইলটের ভুল, নির্দিষ্ট অক্ষাংশ দ্রাঘিমাংশ মেনে উড়ান চলেনি, অবতরণের জায়গায় কম্পাস সেটিং ঠিক ছিল না, ধোঁয়া দিয়ে সিগন্যাল দেওয়ার ক্ষেত্রেও সমস্যা ছিল। একদিকে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত, অন্যদিকে বিহার। চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের মতো অতি স্পর্শকাতর এলাকার কাছে আকাশপথে এমন বিপত্তি। মাঝ আকাশে প্রায় 40 মিনিট দিশাহীনভাবে ঘুরপাক খায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। Z+ নিরাপত্তা পান বাংলার মুখ্যমন্ত্রী। তার মতো হাই প্রোফাইল ব্যক্তির কপ্টার বিভ্রাটের জেরে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। পি চিদম্বরম এবং মনমোহন সিং এর মতো দুজন অর্থনীতিবিদকে নিয়ে বসে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিলেন, যেখানে ন্যায় প্রকল্প সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল। খুব স্বাভাবিকভাবেই যেখানে যেখানে কংগ্রেস প্রচারে যাবেন বা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রচারে যাবেন, সেখানে ন্যায় প্রকল্পের কথাই তুলে ধরবেন। ঠিক সেরকমই করণদিঘিতে যখন আজ প্রচারে এলেন এই রাজ্যের, তখন ন্যায় প্রকল্পের কথাই তুলে ধরলেন রাহুল গান্ধী। वही लोग वापस आए और कागज पे उन्होंने एक नंबर लिख दिया, नंबर था 72,000 रुपए। 72,000 रुपए मतलब कांग्रेस पार्टी हर गरीब व्यक्ति के बैंक अकाउंट में सीधा हर साल 72,000 रुपए डालने जा रही है। ভোটের ঠিক মুখে রাফাল নিয়ে আরও একবার অস্বস্তিতে পড়ল বিজেপি বা কেন্দ্রীয় সরকার বলা যেতেই পারে। তার কারণ আজ সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়েছে যে সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়া রাফালের নথি তা প্রামাণ্য তথ্য হিসেবে বা প্রামাণ্য নথি হিসেবেই ধরা হবে। সেক্ষেত্রে এরকম একটা পরিস্থিতিতে বিরোধীরা তাদের সুর আরও চড়ালো। এপ্রিল দেশে প্রথম দফার লোকসভা নির্বাচন। তার 24 ঘন্টা আগে রাফাল যুদ্ধবিমান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল মোদী সরকার। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ জানালো, রাফালের ফাঁস হওয়া রিপোর্ট আদালতে প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে। গত 14 ডিসেম্বর রাফালে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। রাফাল চুক্তিতে কেন্দ্রকে ক্লিন চিটও দেয় সর্বোচ্চ আদালত। তারপরেও যুদ্ধবিমান চুক্তি সংক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নথি সংবাদ মাধ্যমে প্রচার হতে থাকে। সেই নথি অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের পাশাপাশি ফ্রান্সের সঙ্গে সমান্তরাল দর কষাকষি চালিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর। ওই নথি নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যশবন্ত সিনহা, অরুণ শৌরি, প্রশান্ত ভূষণরা। সিবিআই তদন্ত খারিজ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানান। সরকারের যুক্তি ছিল, ওই গোপন রিপোর্ট আদালতে প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হতে পারে না, কারণ মন্ত্রক থেকে ওই ফাইল চুরি গেছে। পরে সরকার জানায়, বেআইনিভাবে ওই নথি ফটোকপি করে সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে, তাই ফাঁস হওয়া নথির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে না আদালত। আবেদনকারীদের পাল্টা বক্তব্য ছিল, নথি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, তাই গোপনীয়তার যুক্তি খাটে না। শেষ পর্যন্ত অবশ্য মোদী সরকারের কোনো যুক্তি ধোপে টিকল না। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া রাফাল নথি খতিয়ে দেখা হবে। The three judges have given a unanimous judgment. They have rejected the government's argument that these documents cannot be considered because, as the Attorney General said, they are stolen documents. पिटीशन हम लोगों की जो है और जो दूसरी एप्लीकेशन है परजुरी की, सरकार के अधिकारियों को प्रोसिक्यूट करने के लिए जिन्होंने ये झूठी सूचना सुप्रीम कोर्ट को दी, वो एप्लीकेशन और जो सरकार की एप्लीकेशन है ऑर्डर को करेक्ट करने के लिए, उन सब की सुनवाई जल्द होगी। ভোটের মুখে সুপ্রিম কোর্টের এই রাফাল নির্দেশ বাড়তি অক্সিজেন জুগিয়েছে কংগ্রেস সহ বিজেপি বিরোধী শিবিরকে।
आज सुप्रीम कोर्ट ने क्लियर कर दिया है कि चौकीदार जी ने चोरी करवाई है। सुप्रीम कोर्ट ने एक्सेप्ट किया है कि राफेल मामले में कोई ना कोई करप्शन, कोई ना कोई भ्रष्टाचार हुआ है। The stand of the government with regard to Rafale deal is clear. It has already been upheld by the Supreme Court, stating inter alia that there is no commercial angle. This kind of motivated campaign being sought to be created is not fair, is not reasonable. এই মামলায় পরবর্তী শুনানির দিন খুব তাড়াতাড়ি স্থির করা হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। নিউজ 18 বাংলা। যখন ক্রিকেট খেলতেন রিভার্স সুইং এর জন্য বিখ্যাত ছিলেন ইমরান খান, আর আজ যখন প্রশাসনিক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন তিনি, তখন ঠিক সেই জায়গা থেকে কূটনৈতিক চাল হিসেবে সেই রিভার্স সুইংকে কি বেছে নিলেন? অন্তত সমালোচকরা তাই বলছেন। তা না হলে কেন মোদির স্তুতি ইমরান খানের গলায়? ইমরান খান দাবি করছেন যে তিনি দ্বিতীয়বারই দেখতে চান, তিনি বলছেন দ্বিতীয়বার তিনি মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তার কারণ তার মনে হয় কাশ্মীর সমস্যার সমাধান মোদি সরকার থাকলেই হবে। पुलवामा जंगी हाना, पुलवामा करने वाले आतंकवादियों को तो यहीं पर मार गिराया, तो हमने एयर स्ट्राइक का रास्ता किया। बालाकोटे भारतेर प्रत्याघात, কয়েক মাস আগে দুই প্রতিবেশীর মধ্যে চরম টানাপোড়েন, কিন্তু প্রথম দফার ভোটের ঠিক আগের দিনই আচমকা রিভার্স সুইং ইমরানের। একটি সাক্ষাৎকারে নানা দেশের সাংবাদিকদের পাক প্রধানমন্ত্রী বলেছেন, ভোটে বিজেপি জিতলে কাশ্মীর নিয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে, কংগ্রেস ক্ষমতায় এলে সমস্যা কাটবে না, কারণ দক্ষিণপন্থীদের ভয়ে কংগ্রেস এগোবে না। একমাত্র বিজেপির মতো দক্ষিণপন্থী কোনো দল ক্ষমতায় এলেই জট খুলতে পারে। চীনা ছকে ভারত পাকিস্তান কূটনীতি নয়, এ যেন উলটপুরাণ। ইমরানের এমন মন্তব্যই এখন বিজেপির গলার কাঁটা। हमने कभी पाकिस्तान में चाहे सर्जिकल स्ट्राइक हो, एयर स्ट्राइक हो, हमने सिर्फ और सिर्फ आतंकवादियों को ठिकाने को नष्ट किया है। हमने कोई सिविलियन के साथ कुछ नहीं किया है, हमने कोई आम नागरिकों के साथ कुछ नहीं है। प्रधानमंत्री ने भी हर प्लेटफॉर्म से आतंकवाद खत्म करने की बात, तो आतंकवाद खत्म होगा तो अमन अपने आप ही बहाल होगा। ছক ভেঙে পাক প্রধানমন্ত্রীর মোদি স্তুতি, ইমরানের চাঞ্চল্যকর মন্তব্য ভোটের মুখে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল। নিউজ 18 বাংলা।